নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায় এবং আপনাদের কাছে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্তরের খবর। আমরা যখন সবাই সংসদে বাজেট অধিবেশনের ব্যাপার স্যাপার জানছি, দেখছি, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে নির্বাচন নিয়ে কথা বলছি, তখনই কিন্তু ভারতের একটি প্রান্তে, উত্তর পূর্ব ভারতের একটি প্রান্তিক রাজ্য বা সীমান্তবর্তী রাজ্য মণিপুরে নিঃশব্দে অনেক ঘটনা ঘটে চলেছে। মণিপুর নিয়ে আমরা গত 2-3 বছর ধরে দারুণ উদ্বেগে রয়েছি। তার অন্যতম কারণ হচ্ছে মণিপুরে ভয়ঙ্কর জাতি দাঙ্গা হচ্ছে। এই মুহূর্তে সেই জাতি দাঙ্গার হিংসা কিছুটা স্তিমিত থাকলেও কয়েক মাস আগে পর্যন্ত সেই হিংসায় ভয়ানক ভয়ানক সব ঘটনা ঘটেছে, যে খবর কেন্দ্রীয় সরকার চেপে দিতে চেষ্টা করলেও যতটুকু পর্দা ফুঁড়ে বাইরে বেরিয়েছে তাতেই ভারতবাসী একেবারে হতবাক হয়ে গিয়েছেন। এটা কি সভ্য জগতে আজকের যুগে সম্ভব? এই রকম ঘটনা মণিপুরে যখন ঘটছিল তখন কিন্তু মণিপুরে সরকার চালাচ্ছিল এনডিএ, এবং যে এনডিএর প্রধান দল বিজেপির একাই মণিপুরের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আমি একবার দর্শকদের মনে করিয়ে দেব, 2022 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল মণিপুরে, 60টি আসনের সেই বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছিল 22 সালের মার্চ মাসের 10 তারিখে। সেই ফলাফলে দেখা গিয়েছিল 60 আসনের মধ্যে বিজেপি একাই 32টি আসন পেয়েছে। ওই সময় জনতা দল ইউনাইটেডের টিকিটে 6 জন বিধায়ক জিতেছিলেন, কিন্তু এই 6 বিধায়কের 5 জনই অবিলম্বে বিজেপিতে যোগ দেবার কারণে মণিপুরে বিজেপির বিধানসভা সদস্য সংখ্যা বেড়ে 37 হয়ে যায়। জেডিইউতে থাকেন 1 জন। এছাড়াও এনডিএর সঙ্গী নাগা পিপুলস ফ্রন্ট এবং অন্যান্য দলগুলির হাতে কয়েকজন করে এমএলএ রয়েছে। যেমন নাগা পিপুলস ফ্রন্ট 7টি এমএলএ এবং ন্যাশনালিস্ট পিপুলস পার্টি তাদের 5 জন এমএলএ রয়েছে। একমাত্র কংগ্রেসের 5 জন এমএলএ বাদ দিলে মণিপুরে প্রায় সবাই, অর্থাৎ 60 জনের মধ্যে 55 জন, যাদের মধ্যে 3 জন নির্দল বিধায়কও রয়েছেন, তারা সবাই এনডিএকে সমর্থন করেছিল এবং সেই সমর্থনের ভিত্তিতে এন বীরেন সিংহ তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু ভয়ানক জাতি দাঙ্গা এবং হিংসার প্রেক্ষিতে গত বছর 2025 সালের ফেব্রুয়ারি মাসে সে রাজ্যে সরকার সরিয়ে দিয়ে রাষ্ট্রপতির শাসন চালু হয়। রাষ্ট্রপতির শাসন বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ের ফলে যে বিধি নিষেধের মধ্যে আটকানো রয়েছে তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ছাড়া রাষ্ট্রপতির শাসন জারি করা যায় না। এক্ষেত্রে মণিপুরে অবশ্য এমন গুরুতর অবস্থা হয়েছিল, মণিপুরে যে রাষ্ট্রপতির শাসন জারি করার ব্যাপারে ভারতের রাজনৈতিক স্তরে তেমন কোনো মতপার্থক্য ছিল না। 6 মাসের রাষ্ট্রপতির শাসন আবার 6 মাস বাড়িয়ে 1 বছরের জন্য করা হয়। সংসদে সেই প্রস্তাব পাশ হয়েছিল। যে 1 বছরটি শেষ হচ্ছে আর মাত্র কটা দিন পরে, 13 ফেব্রুয়ারি। এই পরিস্থিতিতে মণিপুরে কি আবার রাষ্ট্রপতি শাসন বাড়ানো হবে, নাকি মণিপুরে নির্বাচিত বিধায়কদের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে? তা যদি হয় তাহলে কে আবার মুখ্যমন্ত্রী হবেন
এই সমস্ত প্রশ্ন যখন দারুণভাবে উঠে আসছে, তখনই জানা যাচ্ছে আজকে এই 2 ফেব্রুয়ারি মণিপুরের এনডিএর সমস্ত বিধায়করা তারা দিল্লি গিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিংহ তিনিও দিল্লি গিয়েছেন এবং এনডিএর যে দলীয় নেতারা তারাও দিল্লিতে গিয়েছেন। এরকম কথা সূত্র মারফত জানা যাচ্ছে যে বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে এই বিধায়করা বৈঠক করবেন। এখন বিজেপির কাছে বা কেন্দ্রীয় সরকারের কাছে অপশন কি আছে, কি বিকল্প আছে? অবশ্যই একটি বিকল্প নির্বাচিত বিধায়কদেরকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। সেক্ষেত্রে 22 মার্চে নির্বাচনের ফল বেরিয়েছিল, 27 জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত একটি নির্বাচিত সরকার চলতে পারে, এই রকম একটি সম্ভাবনা অবশ্যই রয়েছে। কিন্তু সেক্ষেত্রে মণিপুরে যদি আবার ভয়ঙ্কর হিংসা দাঙ্গা ফিরে আসে, তাহলে সেটা একেবারে হাতের বাইরে চলে যেতে পারে। এই অবস্থায় কেন্দ্রের কাছে দ্বিতীয় বিকল্প হচ্ছে আবার সংসদে মণিপুরে রাষ্ট্রপতির শাসন বাড়াবার জন্য 6 মাস বাড়াবার জন্য বিল আনা এবং সেই বিল পাশ করানো। এভাবে কতদিন বাড়ানো যেতে পারে? বর্তমানে যে বিধি নিষেধের মধ্যে রাষ্ট্রপতির শাসন চলে, তাতে এরকম 6 মাস করে সংসদে পাশ করিয়ে সর্বমোট 3 বছর রাষ্ট্রপতির শাসন চলতে পারে। তার মধ্যে অবশ্যই নির্বাচন করে নির্বাচিত সরকারকে ক্ষমতা দিতে হবে। তবে একটি ব্যতিক্রম আছে। যদি নির্বাচন কমিশন মনে করে যে ওখানে নির্বাচন করার মতো কোনো পরিস্থিতিই নেই এবং সেই কথা নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারকে জানায়, তাহলে কেন্দ্র 3 বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রপতির শাসন লাগু রাখতে পারে, যতদিন না পর্যন্ত পরিস্থিতি নির্বাচনের মতো স্বাভাবিক এবং সহজ হচ্ছে। সুতরাং নানা রকম বিকল্প কেন্দ্রের কাছে রয়েছে। তবে এটা কেন্দ্রের পক্ষে খুব হজম করা সহজ নয় যে তাদেরই শাসিত বিজেপি তথা এনডিএ শাসিত একটি রাজ্যে জাতি দাঙ্গার কারণে রাষ্ট্রপতির শাসন জারি করতে হয়েছে এবং সেটা বারবার বাড়াতে হচ্ছে সেই রাষ্ট্রপতি শাসনের সময়সীমা। এটা মোটেই তাদের পক্ষে আরামদায়ক নয়। সেই জন্যে সমস্ত দিকটা ভারসাম্য বজায় রেখে একটি সিদ্ধান্ত নেবার জন্য নানা পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। ওখানে রয়েছেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, যিনি নাকি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। তার সাথেও নিশ্চয়ই নানা রকম সলা পরামর্শ চলছে। তবে সংসদের এই বাজেট অধিবেশন চলাকালীনই আমরা বুঝতে পারবো আরও 6 মাসের জন্য রাষ্ট্রপতির শাসন বাড়ানো হলো নাকি বিধায়কদের হাতে সরকার গড়ার ক্ষমতা দিয়ে দেওয়া হলো এবং সেখানে একটি নির্বাচিত বিধায়কদের সরকার মসনদে বসলো। আমরা সেদিকে নজর রাখব এবং যখনই কোনো ডেভেলপমেন্ট হবে আমরা জানাতে থাকব কলকাতা টিভি ডিজিটালের পর্দায়। নমস্কার।